সদ্য মুক্তি পাওয়া মালায়ামা ভাষার মুভি ভারাকান হরর সাসপেন্স আর মিস্ট্রি থ্রিলার মুভি এটি। আর এই ছবিটি আমি রিসেন্টলি দেখেছি। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভারাকান মুভির এক্সপ্লেনেশন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। কেরালার কোনো একটি জায়গা। এই মেয়েটির নাম মেঘা। সকাল সকাল পুলিশের এডিজিপি জোসেফ মেঘাকে কল করে জানতে চাইছে, তোমার বন্ধু রামানের সাথে কি কথা হয়েছে? মেঘা জানায়, না, আমার ফোন পিক করছে না। জোসেফ বলে, ঠিক আছে, নাম্বারটা আমাকে দাও, আমি ট্রাই করে দেখছি। মূলত মেঘার স্বামী রবি রিসেন্টলি মারা গেছে। পুলিশ সেই মৃত্যুরই তদন্ত করছে। রবি মূলত একজন ভালো ব্রডকাস্টার ছিল। জোসেফ যে রামানের কথা বলছিল, এই সেই রামান। রামান একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। মূলত সে ভূত, পেত, আত্মা এসব নিয়ে কাজ করে। আর এ হচ্ছে রামানের অ্যাসিস্ট্যান্ট এনা। তবে শুধু অ্যাসিস্ট্যান্ট বললে ভুলেই হবে, গার্লফ্রেন্ডও। তারা দুজনে ইউরোপের কোনো একটি জায়গাতে আছে। রামান সামনে থাকা স্টুডেন্টদের সাথে কথা বলছিল, তখন মেঘা কয়েকবার কল করে। এজন্য ক্লাস শেষে এনা মেঘার কলের কথা জানায়, কিন্তু রামানের কোনো প্রতিক্রিয়াই নেই। মূলত রামান এক সময় কেরালাতে ছিল। মেঘা রামানের ক্লাসমেট, তবে সেখান থেকে তাদের সম্পর্ক হয়েছিল। পরবর্তীতে কোনো একটি কারণে তাদের ব্রেকআপ হয়, আর এরপর রামান দেশ ছেড়ে চলে আসে। রাতে রামান এনাকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসেছিল। তখন জোসেফ কল করে জানায় যে কেরালাতে একটি রিয়েলিটি শোয়ের আয়োজন করা হয়েছিল, আর ওই সেটে 7 জন প্রতিযোগী মারা গেছে। তার সাথে মেগার স্বামী রবিও মারা গেছে। মৃত্যুগুলো খুবই রহস্যজনক। পুলিশে কোনো কুল পাচ্ছে না, এজন্য জোসেফ ওই মৃত্যুগুলো তদন্ত করতে রামানের হেল্প চাইছে। এরপর রামান ওই কেস নিয়ে স্টাডি করতে গিয়ে দেখে যে একজন বেঁচে আছে, তার নাম বিজয়। বিজয়ের শরীরে অতিরিক্ত মাত্রায় কার্বন মনোক্সাইড পাওয়া গেছে। তাই পুলিশ ধারণা করছে বিজয় হয়তোবা ওই ডিলিউশনে এই 7 জনকে নির্মমভাবে খুন করেছে। কিন্তু বিজয় নিজেও এখন কোমাতে, তাই সত্যিটা জানাও যাচ্ছে না। আবার অনেকে ধারণা করছে ওই বাংলোতে কিছু একটা আছে, সেই জিনিসটাই ওদের খুন করেছে। এই সব কিছু জানার পর এবং জোসেফের সাথে কথা বলে রামান এনাকেও বলে, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, তাই আমাদের কেরালাতে গিয়ে ইনভেস্টিগেশন করা উচিত। আর এরপরেই তারা দুজনেই কেরালাতে মেঘার বাড়িতে চলে যায়। বহু বছর পর মেঘা আজ রামানকে দেখছে। এখানে মেঘা আর রামানের বিষয়ে কিছু বলে রাখি। মেঘা নামিয়া কাস্টের, যা এখানে উঁচু জাতি, আর রামান মালায়াম কাস্ট থেকে এসেছে, যা নিচু জাতি। এ থেকে বোঝা যায় তাদের ব্রেকআপের কারণ জাতিগত সমস্যা ছিল। কারণ রামান মেঘাকে একটু খোঁচা দিয়েই বলে যে নামিয়া কাস্টের লোক মালায়ামা কাস্টকে ছোঁয়া শুরু করলো কবে থেকে। আর এদিকে এনা অনেকটা আনকমফোর্টেবল, কারণ রামান তার এক্স গার্লফ্রেন্ডের কেস তদন্ত করতে আসছে, যার স্বামী মারা গিয়েছে। কারণ এখানে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে রামান আর এনা দুজন এখন রিলেশনশিপে রয়েছে। যাই হোক, এরপর জোসেফ রামানকে ওই রিয়েলিটি শো এর সব ফুটেজগুলো দেয়, সাথে ওই জায়গাতে পাওয়া সকল এভিডেন্স। জোসেফ রামানকে এটাও বলে, আমার জীবনে আমি অনেক ব্রুটাল মার্ডার দেখেছি, কিন্তু এমন ব্রুটাল আমি দেখিনি। আর রবি ছিল জোসেফের খুব কাছের বন্ধু, তাই মেঘার কথাতেই জোসেফ রামানকে তদন্ত করতে দিচ্ছে। তবে জোসেফের কথা, এই তদন্তের বিষয় কেউ যেন কিছু জানতে না পারে। যা কিছু করবে সব গোপনে করতে হবে। মেঘাদের এই বাড়ির দোতলাতেই রবির স্টুডিও, তাই রামান রবির স্টুডিওতে বসেই ওই ফুটেজগুলো দেখতে শুরু করে। প্রথমেই রয়েছে একজন কন্টেস্টেন্ট, এর পরিচয় পর্ব। ওই একজন প্রতিযোগী হচ্ছে মীরা, শাম্বু, এলিনা, বিজয়, তাসু আর নারায়ণ। আর এটা হচ্ছে ওই রিয়েলিটি শো এর কন্ট্রোল রুম। মানে তারা যে হন্টেড হাউসটি তৈরি করেছে, ওখানে সবকিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা হবে। পুরো দ্বীপ জুড়েই বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করে রাখা হয়েছে। এমনকি ওই বাংলোর ভিতরে প্রত্যেকটি স্থানে ক্যামেরা রাখা আছে, আর সবকিছু এখান থেকে মনিটর করা হবে। এদিকে ওই প্রতিযোগীকে একটি পোস্টারে করে 25 থেকে 7-8 ঘন্টার দূরত্ব একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। আর এরপর সবার সেলফোন এবং তাদের সাথে থাকা ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে নেওয়া হয়, আর এখান থেকেই একটি বোর্ডে করে তাদের ওই দ্বীপে নিয়ে আসা হয়। তাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। ওই যে ব্যক্তিকে দেখছেন, এর নাম হচ্ছে
আরকে, এই রিয়েলিটি শো এর হোস্ট। এরপর আরকে সবাইকে এই রিয়েলিটি শো এর রুলস অ্যান্ড রেগুলেশন গুলো ভালো করে বুঝিয়ে দেয়। আরকের পিছনে যে বোতলগুলো রাখা আছে, এই বোতলগুলোর মধ্যে তাদের জন্য প্রত্যেক দিনের একটি করে টাস্ক রাখা আছে। আর এই শো এর রুলস হচ্ছে সারাদিন তারা ফ্রি থাকবে, প্রতিদিন রাতে শ্যুট হবে, আর প্রতিদিন রাতেই তাদেরকে একটি করে টাস্ক দেওয়া হবে। সাথে তাদের প্রয়োজনীয় কিছু গোস্ট হান্টিং কিটও দেওয়া হয়। সাথে সাথে তাদেরকে একটি ক্যামেরা অ্যাটাচ করা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়, যে ফ্ল্যাশ লাইটটি অন করার সাথে সাথে ওই ক্যামেরাতে সব কিছু রেকর্ড হয়ে যাবে। মূলত গোস্ট হান্টিং কিটগুলো তাদেরকে এজন্যই দেওয়া হয়েছে কারণ তারা যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করে, তারা যেন ওই কিটগুলো ব্যবহার করে, সেটা অ্যানালাইজ করতে পারে। তাদেরকে এই হন্টেড হাউসের মধ্যে 15 দিন থাকতে হবে। এই 15 দিন যে এই হাউসের মধ্যে সারভাইভ করতে পারবে এবং সকল টাস্ক সঠিকভাবে পূরণ করতে পারবে, সেই হবে বিজয়ী। আর বিজয়ী পাবে 10 লাখ টাকা। এরপর আরকে তাদেরকে চাবি দিয়ে চলে যায়, আর তারাও চাবি নিয়ে বাংলোতে প্রবেশ করে। এদিকে কন্ট্রোল রুম থেকে ওই বাংলোতে থাকা সব এসিগুলো ফুল স্পিডে দিয়ে দেয়, আর এজন্য তারা ঢোকা মাত্রই তাদের গায়ে একটা ঠান্ডা বাতাস এসে লাগে। মানে প্রথম থেকেই তাদের মধ্যে একটি শিহরণ সৃষ্টি করে। তাদের 15 দিন এখানে থাকার জন্য যা কিছু প্রয়োজন পড়বে সব কিছুই বাংলোর মধ্যে সেট আপ করে রাখা আছে। ডাইনিং টেবিল থেকে চাবি নিয়ে যে যার রুমে চলে যায়। এরপর সবাই যখন যার যার বিছানায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন থেকেই শোর আসল মজাটা শুরু হয়। প্রথমে মীরাকে দিয়ে শুরু করা হয়। হঠাৎ মীরার দরজায় ঠক ঠক করে আওয়াজ আসতে শুরু করে। মীরা খুব ভয় পাচ্ছে, আর ঠিক তখনই জানালার উপর আগে থেকে সেট করে রাখা একটি ডলকে ঝুলিয়ে দেওয়া হয়। সেটা দেখা মাত্রই মীরা চিৎকার করে ওঠে, আর সাথে সাথে সবাই মীরার রুমে এসে পড়ে। তবে এতক্ষণে ডলটি আবার উঠিয়ে ফেলা হয়েছে। সিন চলে যায় পরবর্তী দিনে। দিনের বেলায় কোনো শ্যুট নেই, তাই সবাই মিলে পুরো আইল্যান্ড ঘুরতে শুরু করে। বাংলোর পাশে একটি ট্রি হাউস আছে। তারা ট্রি হাউসের উপরে উঠে দেখে, তবে তারা বাংলো থেকে একটু দূরেই বড় এবং পুরাতন একটি গাছ দেখতে পায়। গাছটিকে দেখেই কেমন যেন ভৌতিক মনে হচ্ছিল, আর খুব পুরনো গাছ। গাছের নিচে একটি দরজার মতন করা আছে, আর সামনের জিনিসপত্র দেখে মনে হচ্ছে বহু আগে হয়তো বা এখানে রিচুয়াল টাইপের কিছু করা হতো। আবার বাংলোর ঠিক পিছের দিকে একটি বয়লার রুম আছে, তবে এই বয়লার রুমটাও দেখে বোঝা যাচ্ছে বহুদিন যাবৎ এখানে অকেজো অবস্থায় পড়ে আছে। সন্ধ্যা হতে সবাই জায়গা মতো জড়ো হয়। মূলত আজ রাত থেকে তাদের একটি করে টাস্ক পূরণ করতে হবে, তাই তারা একটি বোতল খুলে একটি কাগজ বের করে। তাদের প্রথম টাস্ক হচ্ছে প্রথমে তাদেরকে তিনজন করে 2টি গ্রুপে বিভক্ত হতে হবে। আর এই বাড়ির 2টি কর্নার আছে। একটি কর্নারে আছে রুম এ, আর অন্য দিকটায় একটি গেট, যেটি হচ্ছে বি। তবে টাস্কের বলা আছে রুম বিতে যে জায়গার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ উইলিয়ামস তার স্ত্রী এবং 2 সন্তানকে গুলি করে হত্যা করে, নিজেও আত্মহরণ করেছিল। সবাই মনে করে হয়তোবা অনেক আগে এখানে যে ইংরেজরা ছিল তাদের বিষয়ে উল্লেখ করেছে টাস্কের মাধ্যমে। এটা উল্লেখ করা আছে ওই রুমে এখন ওই বাচ্চাদের কান্না ভেসে আসে। তবে আর্থার উইলিয়ামের আত্মাটি অনেক ভয়ানক, তারা ধরেই নেয় এগুলো তাদের রচিত গল্প। যদিও তাদের তিনজন করে 2টি গ্রুপে বিভক্ত হতে হবে, তারপর ওই রুমে শুধুমাত্র প্রত্যেক টিমের 3 জনের ভিতর থেকে একজনই প্রবেশ করতে পারবে। এরপর নারায়ণ, শম্ভু এবং মীরা একটি টিম হয়ে রুম বি এর দিকে যায়, এবং বিজয়, তাসু এবং এলিনা একটি টিম হয়ে রুম এতে যায়। কিন্তু টাস্কে বলা আছে যে কোনো একজন ওই রুমে প্রবেশ করতে পারবে। এজন্য টিম এ থেকে তাসুকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজয় তাসুকে বলে দেয় ভিতরে একটি টিভি থাকবে, টিভির সামনে যে চেয়ারটি থাকবে তুমি ওই চেয়ারে বসবে। ওই টিভিটি ওই রুমের একটি ক্যামেরার সাথে কানেক্ট করা থাকবে। ওই রুমের মধ্যে যদি কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করে, তাহলে তুমি স্পষ্ট টিভিতে দেখতে পাবে। আর
টিম বি থেকে মীরাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তারা নারায়ণদের থেকে ফ্ল্যাশ লাইট নিয়ে মীরা ওই গেট দিয়ে প্রবেশ করে। তবে এটা কোনো রুম নয়, এটা একটি খোলা জায়গা। অন্যদিকে তাসু ওই রুমে ঢুকে টিভির সামনে থাকা চেয়ারে বসে আছে। আর সব কিছু সেট আপ হয়ে যাওয়ার পর কন্ট্রোল রুম থেকে তাদেরকে ভয় দেখানোর কাজ শুরু হয়। একদিকে তাসুর রুমের মধ্যে লেজার লাইটের মাধ্যমে আত্মার মতন কিছু একটা দেখানো হয়, যেটা দেখায় তাসুক ভয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। আর অন্যদিকে মীরা জঙ্গলের মধ্যে ঠিক একই রকম ভৌতিক কিছু একটা দেখে চিৎকার করে সেখান থেকে দৌড়ে আসে। তবে এসব দেখে ক্ষণিকের জন্য তারা ভয় পেলেও তারপর বুঝতে পারছিল যে যে কোনো লোকেই দেখলে বুঝতে পারবে এগুলো তাদের সেট আপ করা। সিন চলে যায় পরবর্তী দিন। সারাদিন ঘোরাফেরা করে কাটিয়ে সন্ধ্যার সময় তারা আবার সেই জায়গায় এসে জড়ো হয়। আর আজকে তাদের সেকেন্ড টাস্ক পূরণ করতে হবে। সেকেন্ড টাস্ক হচ্ছে ট্রেজার হান্ট। আর টাস্কের মধ্যে উল্লেখ করা আছে তাদেরকে প্রথমে একটি কুলু বের করতে হবে, আর ওই কুলু তাদেরকে একটার পর একটা লিডে নিয়ে যাবে। তাদের জন্য প্রথম কুলু হচ্ছে, তোমরা এটা দেবতার কাছে পাবে, শয়তানের কাছে পাবে না। তবে তাদের এই টাস্ক পূরণ করার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। তাদের অবশ্যই ভোর 4টার আগে এই টাস্ক পূরণ করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের টাস্কে যে টিম হারবে সে টিম এখান থেকে বিদায় নিতে হবে। তবে এখন তাদের আগে প্রথম কুলুটি খুঁজে বের করতে হবে। এমন কি আছে যেটা তারা দেবতার কাছে পাবে? বিজয়দের টিম কুলু খুঁজতে বাংলোর মধ্যে চলে যায়, আর নারায়ণদের টিম নিজেদের মধ্যে আলোচনা করছিল যে এমন কি হতে পারে। তখন শম্ভুর মনে পড়ে দিনের বেলা ওই গাছের কাছে সে কিছু পূজার সরঞ্জাম দেখেছিল, তাই ওখানে হয়তো বা কোনো ক্লু থাকতে পারে। সাথে সাথে তারা তিনজনেই ওই পুরাতন গাছের কাছে চলে যায়। তবে তাদেরকে ওই গাছের দিকে যেতে দেখে কন্ট্রোল রুম থেকে কুরুরা বলছিল যে ওরা তো ভুল দিকে যাচ্ছে, কুলু তো সেদিকে নেই। কিন্তু তারা শম্ভুদেরকে বলতে পারছে না। কিন্তু শম্ভুরা ভাবছে এই গাছের নিচে কিছু হয়তো বা রাখা আছে, কারণ গাছের নিচে একটি পুরাতন কাঠের দরজা দেখা যাচ্ছে। তাই শম্ভু ওই কাঠের দরজাটি খোলার চেষ্টা করে। অনেক চেষ্টার পর শম্ভু ওই কাঠের দরজাটি ভেঙে ফেলে, আর তখনই একটি কাঠের টুকরো এসে শম্ভুর গলায় লেগে যায়। এজন্যই শম্ভুকে তাড়াতাড়ি বাংলোর কাছে নিয়ে আসা হয়, আর সবাই এসে শম্ভুকে ফার্স্ট এইড দিতে শুরু করে। আর অন্যদিকে শম্ভু যে কাঠের দরজাটি ভেঙেছিল, মানে ওই গাছের নিচের গুহা থেকে একদল জোনাকি বের হয়ে আসে। শম্ভু আহত হয়, তাদের আজকের টাস্কটি মাফ করে দেওয়া হয়। এদিকে কালকে তাদের কোনো টাস্ক নেই, কালকে সবার ছুটির দিন। এজন্য রবি ও অন্যান্য কুরুদেরকে বলেছিল যে কাল যেহেতু ছুটি, তোমরা বেস ক্যাম্পে গিয়ে আরাম আয়েশ করতে পারো, এখানে সবকিছু আমি দেখব। এজন্য বাকি সবাই চলে যায়, আর সিন চলে যায় পরবর্তী দিন রাতে। যেহেতু ছুটির দিন, তারা নারায়ণ আর শম্ভু ওই জায়গায় বসে ড্রিঙ্ক করছিল। তবে ড্রিঙ্ক করার মধ্যে নারায়ণের গাছের দিকে আলো দেখতে পায়, কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালানোর পর কিছুই দেখা যাচ্ছে না। শম্ভু বলছিল, আরে না, ভুল দেখছিস। কিন্তু নারায়ণ বারবার বলছিল, আমি ওখানে আলো দেখেছি। আর ঠিক এর কিছু সময় পরেই সেখান থেকে ঢোলের শব্দ আসতে থাকে। এবার দুজনের কানে শব্দ আসছে, এজন্য নারায়ণ আর শম্ভু ওই গুহর কাছে চলে যায়। আর তারা সেখানে একটি ল্যাম্পের মতন কিছু একটা দেখেই বুঝতে পারে তারা আসার পূর্বে এখানে আগুন জ্বালানো হয়েছিল। তারা আসার আগেই নিভিয়ে ফেলা হয়েছে, কিন্তু সেখান থেকে এখনো ধোঁয়া উঠছে। আর দুজনেই যেহেতু নেশাগ্রস্ত ছিল, একদিকে শম্ভু একটি দূরে গিয়ে হিসু করছে, আর অন্যদিকে নারায়ণ ওই ল্যাম্পের মধ্যে মদ ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আর সেখানে আগুন দেখে অন্যরাও ছুটে আসে। সাথে সাথে নারায়ণকে সরিয়ে নেওয়া হয়। সৌম্য তাদের পিছে পিছে যাচ্ছিল, তবে তখনই সৌম্য পিছে কিছু একটা দেখতে পেয়ে ঠিক উল্টো দিকে যেতে শুরু করে। আর এটা দেখা মাত্রই রামানের একটু সন্দেহ হয়। রামান ওই ফুটেজ দেখা বন্ধ করে ডক্টর আয়েশাকে কল করে। আয়েশাকে বলে, আমি ব্রহ্মগিরি রিয়েলিটি শো এর তদন্ত করছি, তাই ব্রহ্মগিরি সম্পর্কে আমার কিছু তথ্য দরকার। আয়েশা বলে, ব্রহ্মগিরি সম্পর্কে আমি বেশ কিছু তথ্য জানি। এরপর আয়েশা জানায় ব্রহ্মগিরি মূলত বিভিন্ন গুহার জন্য বিখ্যাত। ব্রহ্মগিরি বিভিন্ন গুহার মধ্যে শত শত বছর আগের কিছু নিদর্শন পাওয়া গেছে। এমনকি সেখানে এক সময় ট্রাইবালরা বসবাস করত, তাদের বেশ কিছু ইতিহাসও আছে।
তবে আয়েশা বলে, আমি আরো কিছু তথ্য অ্যারেঞ্জ করে তোমাকে পরে জানাচ্ছি। এই আয়েশা হচ্ছে মূলত একজন এক্সপার্ট এবং ইতিহাসবিদ। আয়েশা কেরালার প্রাচীন সভ্যতা নিয়ে পড়াশোনা করছে, তাই কেরালার সকল তথ্য তার কাছে আছে। আর এর জন্যই মূলত রামান আয়েশার কাছে তথ্য চেয়েছে, কারণ একমাত্র আয়েশার কাছে সঠিক তথ্য পাওয়া যাবে। আর এই ব্রহ্মগিরি একসময় ধর্মীয় আধ্যাত্মিক গুরুত্ব সম্পূর্ণ উপকূল ছিল। এরপর রামান আবার ওই ফুটেজ দেখতে শুরু করে। ওই ঘটনার পর নারায়ণকে বাংলোতে নিয়ে আসা হয়েছে। সবাই বাংলোতে এসেছে, কিন্তু শম্ভু এখনো আসেনি। এজন্য বিজয় একটি লাইট নিয়ে শম্ভুকে খুঁজতে বেরিয়ে যায়, সাথে আনিকা এবং মীরাও যায়। নারায়ণের কাছে তখন তাসু ছিল। অন্যদিকে কন্ট্রোল রুমে রবিরাও স্মোক করতে কন্ট্রোল রুমের বাইরে বেরিয়ে গেছে। আর সবাই চলে যাওয়ার পর পাশ থেকে শম্ভুর চিৎকার শব্দ পেয়ে তাসু বের হয়ে দেখে একটু দূরে একটি কুয়া, আর কুয়ার রশিটি কুয়ার মধ্যে, কিন্তু বালতিটি উপরে ঝুলছে। এজন্য তাসু কাছে গিয়ে ওই কুয়ার মধ্যে উকি দিয়ে চিৎকার করে দৌড়ে ফিরে আসে। তাসুর চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। সবাই মিলে ওই রশিটি টেনে আনতে দেখা যায় শম্ভু ওই রশির সাথে ঝুলছে। শম্ভুর মৃতদেহ দেখা মাত্রই সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। সাথে সাথে ইলেকট্রিসিটিও চলে যায়। এরপর সবাই বাংলোর মধ্যে ফিরে আসে। তারা বুঝতে পারছে না তাদের সাথে কি ঘটছে, তারা এখন কি বা করবে। এর মধ্যে মীরা তার নিজের ঘরে ফিরে যায়, আর ঘরের দরজা খুলে দেখে আগুনের ফুলকির মতো দুটি পা ঘরের মেঝ দিয়ে হেঁটে যাচ্ছে। মীরাও চিৎকার করে উঠলে সবাই দৌড়ে এসে তারাও দেখে ওই পা দুটি যাচ্ছে। তারা একদমই ভয় পেয়ে যায়, তাই ওয়াকি টকিতে এবং ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাহায্য চাইছে। অন্যদিকে কন্ট্রোল রুমে রবিদের দুজনেরই মৃতদেহ পড়ে আছে। আর নারায়ণ কিছু একটা দেখে বাংলো থেকে বেরিয়ে যায়। সাথে সাথে বিজয় নারায়ণকে ফলো করতে শুরু করে। নারায়ণ দৌড়তে দৌড়তে সেই বয়লার রুমের মধ্যে চলে যায়, কারণ ওই বয়লার রুমের মধ্যে আলো দেখা যাচ্ছে। তবে বিজয় যখন নারায়ণকে বের করতে যাবে, ঠিক তখনই নারায়ণের উপর জ্বলন্ত কয়লা পুড়ে নারায়ণ সেখানেই পুড়ে মারা যায়। বিজয় দেখে ভয়ে দৌড়ে আবার ওই বাংলোতে ফিরে আসে। সবাই তখন বিজয়ের কাছে জানতে চাইছে কি হয়েছে, কিন্তু বিজয় এতটাই শক সে কিছুই বলতে পারছে না। আর ঠিক তখন নারায়ণ এসে বলে, আমাকেই খুঁজছিলে? তবে বিজয় তো বুঝতে পারছে এটা নারায়ণ নয়। বিজয় ভয়ে ভয়ে সোফার এক কোণে গিয়ে বসে আছে। এরপর বিজয় পানি চাইলে মীরা পানি আনতে কিচেনে চলে যায়। মীরা একটি মোম জ্বালিয়ে পানি ঢালছিল, তবে এরপর ইলেকট্রিসিটি চলে আসে। মীরা মোম বন্ধ করে যখনই আসবে, তখনই কোনো একটি অদৃশ্য শক্তি মীরার চুল ধরে টান মারে। মীরাকে টেনে হিচড়ে এদিক ওদিক আছড়ে ফেলতে থাকে। এমনকি ওই অদৃশ্য শক্তিটা এক সময় মীরাকে ধরে ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয়, আর সাথে সাথে মীরার পুরো মাথা চলে যায়। আর শব্দ পেয়ে সবাই কিচেনে এসে দেখে মীরার পুরো মাথাটা জ্বলছে। এলিনা আর তাসু ভয়ে আবার সেই লিভিং রুমে চলে আসে, যেখানে নারায়ণ বসেছিল। তবে বিজয় এসে ওদের দুজনকে টেনে নিয়ে বলছিল, এটা নারায়ণ না, চলে আয়। আর তখনই নারায়ণের মতন দেখতে ওই জিনিসটি উদ্ভট আচরণ শুরু করে। সে তাসু আর এলিনাকে ধরে দেয়ালে ছুঁড়ে মারে। এদিকে বিজয় প্রাণ বাঁচাতে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়তে দৌড়তে পানিতে নেমে যায়। এরপর রামান ওই ঘটনাগুলোর ফুটেজ স্লো মোশনে দেখতে গিয়ে দেখে মীরা যখন রান্নাঘরে ছিল, মীরার পিছে আগুনের ফুলকির মতো কিছু একটা অবয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনটি নারায়ণের পিছু দাঁড়িয়েছিল। তার মানে রামানের কাছে এখন এটা স্পষ্ট হয়ে গেছে, এটা কোনো মানুষের কাজ না, এটা অদৃশ্য কোনো শক্তির কাজ। আর পরবর্তী দিনেই আয়েশা রামানের সাথে দেখা করে আয়েশা জানায়, আয়েশা যখন পিএইচডি করছিল তখন সে একজন ট্রাইবালের লিডারের সাথে কথা বলেছিল, আর তার থেকে জানতে পেরেছিল ব্রাহ্মগড়িতে এক সময় যে ট্রাইবালরা বসবাস করত তারা একটি পার্টিকুলার দেবীর পূজা করত, যাকে তারা মা বলতো। 100 বছর আগে সেখানে রাজারা খোলা রাজত্ব ছিল, তবে ওই রাজত্ব সম্পর্কে ইতিহাসে তেমন কিছু লেখা নেই। যতটুকু জানা গেছে মানুষের মুখে মুখে শুনে, আর তাদের থেকে জানা গেছে ব্রাহ্মগিরি ছিল এক সময় লালসা এবং প্রতিশোধের ভূমি। এরপর আয়েশা ব্রাহ্মগিরির একটি ইতিহাস বলে। কয়েক শত বছর আগে ব্রাহ্মগিরিতে কুলেশেখর নামে একজন জমিদার বসবাস করত। কুলাশেখর ছিল চরিত্রহীন, নারীবাজ এবং খুব খারাপ একজন ব্যক্তি। ওই সময় ব্রাহ্মগিরির সব থেকে সুন্দরী মেয়ে ছিল মুকিল, আর কুলেশেখর মুকিলকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছিল। কিন্তু কুলেশেখর কখনোই মুকিলের জৈবিক চাহিদা পূরণ করতে পারত না, প্রতিবারই সে ব্যর্থ হতো। তাই কুলেশেখর মুকিলকে বাংলো থেকে অনেক দূরে রেখেছিল এবং লুকিয়ে রেখেছিল, কারণ কুলেশেখরের ভয় ছিল মুকিল অনেক সুন্দরী, তাই সে যদি অন্য কারো সাথে ভেগে যায় তবে প্রতি বছর
একবার মুকিল বের হতে পারত যখন থিয়াম পারফরমেন্স করা হতো। আর কুঞ্জাম্বু নামের এক ব্যক্তি ছিল যে কুলাসেকারের মতে একজন লোয়ার কাস্ট মালায়ান ছিল, যার কখনো কুলাসাকারের বাংলের আশপাশে যাওয়া নিষেধ ছিল। কিন্তু থিয়াম পারফরমেন্সের জন্য কুঞ্জাম্বু গড হয়ে পারফরমেন্স করত, কারণ একজন মালায়ামেই একমাত্র এই রিচুয়াল করতে পারবে। তাই থিয়াম পারফরমেন্স করার জন্য ওই দিন কুঞ্জম্বুর এই বাংলোরতে প্রবেশ করার অনুমতি ছিল। তাই থিয়াম পারফরমেন্সের দিন যখন কুঞ্জাম্বু তৈরি হইতেছিল তখন মুকিল তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে, যার ফলে মুকিল আর কুঞ্জাম্বু ইন্টিমেট হয়, আর যা বাইর থেকে কুলাসাকার দেখতে থাকে। এরপর কুঞ্জাম্বু যখন তার ঐশ্বরিক নৃত্য পরিবেশন করতেছিল তখন মাঝখানেই তার নৃত্য থেমে যায়, কারণ সে ইন্টিমেট হয়ে তার উপবাস ভাঙে। আর নাচ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামবাসী অনেকটা বিরক্ত হয়ে পড়েছিল। আর এখানে একটা মজার বিষয় হলো মুকিল কুঞ্জাম্বুর হিউম্যান ফর্মে ইন্টারেস্ট ছিল না। কুঞ্জাম্বুর মধ্যে যখন দেবী ভোর করেছিল মুকিল তখনই তার প্রতি ইন্টারেস্ট হয়। আর কুলাসেকারন যেহেতু সবকিছু জেনে গিয়েছিল, কুঞ্জাম্বু ওই রাতে কুলাসেকরণের ক্ষোভের শিকার হয়েছিল। কুঞ্জাম্বুকে ওই রাতেই হত্যা করা হয়েছিল, কিন্তু কুঞ্জাম্বু যখন মারা গিয়েছিল তখন সে না ছিল দেবতা, না ছিল হিউম্যান ফর্মে, মানে ঠিক মাঝামাঝিতে অবস্থান করেছিল। আর এরপর থেকেই ব্রাহ্মগিরিতে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করে। ব্রাহ্মগিরির জীব বৈচিত্র্য শেষ হয়ে যেতে থাকে, ফসল ফলা বন্ধ হয়ে যায়, রহস্যজনকভাবে মানুষের খুন হতে থাকে। আর এই খবর তৎকালীন রাজার কাছে পৌঁছে যায়। আর রাজা ওই ভূমি রক্ষার্থে পেরুমালাম নামে এক তান্ত্রিকের সাহায্য নেয়। আর পেরুমালাম কুঞ্জাম্বুর আত্মাকে চিরদিনের মতোই গাছের মধ্যে বন্দি করে রেখে দেয়। আর কুঞ্জাম্বুর আত্মা যেন কোনোদিনও সেখান থেকে বের হতে না পারে, এজন্য পুরো ব্রাহ্মগিরি যাওয়ার রাস্তাই বন্ধ করে দেওয়া হয়। এমনকি নদীপথও পরিবর্তন করে দেওয়া হয়, যেন কেউ কখনো সেখানে যেতে না পারে। কিন্তু এর বহু বছর পর ইংরেজ শাসন আমলে কুলাশীকরণের বাড়িটি যেখানে ছিল ঠিক সেখানেই ব্রিটিশদের একটি বাংলো তৈরি করা হয়। তারা যতদিন সেখানে বসবাস করেছিল ততদিন ওই গাছের নিচের দরজাটি অক্ষত রেখেছিল। আর ওই রিয়েলিটি শো এর আয়োজনটাই ওই বাংলোতেই করা হয়েছিল। তাই আয়েশার ধারণা রিয়েলিটি শো এর প্রতিযোগীরা গাছের নিচের ওই দরজা ভেঙে হয়তোবা কোনো কুঞ্জম্বুর আত্মাকে মুক্ত করে দিয়েছে, এর জন্যই ঘটনাগুলো ঘটছে। তবে অ্যাকচুয়াল কি ঘটছিল সেটা তো বিজয় বলতে পারবে, কিন্তু বিজয় এখনো কোমাতে। কিন্তু অ্যাকচুয়াল ওই বাংলোতে কি রহস্য লুকিয়ে আছে আর কি কি ঘটনা সেখানে ঘটে সেই রহস্য উন্মোচন করতে রামান নিজে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি মেঘাও তার স্বামীর মৃত্যুর রহস্য জানার জন্য রামানের সাথেই যায়। এরপর রামান এনা আর মেঘাকে নিয়ে ব্রাহ্মগিরি দ্বীপের ওই বাংলোতে যায়। বাংলোর মধ্যে এখনো সবকিছু এলোমেলো পড়ে আছে। রামান বাংলোর ভিতরে বাহিরে এমনকি ওই গাছের নিচে গুহর ওইখানেও ভালো করে পরিদর্শন করে বিভিন্ন জায়গায় নাইট ভিশন ক্যামেরা সেট করে রাখে। রাতের বেলা কোনো কিছু ঘটলে সে যেন সবই দেখতে পায়। ওই সব কিছু করতে করতে রাত হয়ে যায়। এরপর রামান ওই বাংলোর পিছের দিকে একটি গোপন দরজা আবিষ্কার করে, আর সেই দরজাটা খুলতেই দেখে একটা পুরাতন একটা রুম। আর এই রুমের মধ্যেই অনেক পুরাতন আসবাবপত্র রাখা আছে, যার মধ্যে একটি ট্রাঙ্ক ছিল এবং সেই ট্রাঙ্কে থিয়াম এর সরঞ্জাম পাওয়া যায়, মানে সেই কস্টিউম পরে থিয়াম পারফর্ম করা হতো, আর সাথে বেশ কিছু নথিপত্র। রামান এখন বুঝতে পারছে আয়েশা তাকে যেটা বলেছে তার সাথে এই ঘটনাগুলোর লিঙ্ক আছে। রামান পুরো বাড়ির চারদিকে ক্যামেরা বসিয়ে রেখেছে আর মূল দরজায় একটি ঘুম ঝুলিয়ে রাখে। রামানের ধারণা মতে এখানে কয়েকটি সম্ভাবনা আছে, যার মধ্যে আছে ডেমনিক পাওয়ার, মানে আয়েশা যেটা বলেছিল, আর আরেকটা আছে আত্মার বিষয়, মানে কোনো আত্মা যদি পৃথিবীতে অসম্পূর্ণ কোনো কাজ রেখেই মারা যায় ওই আত্মা তার কাজ সম্পূর্ণ করার জন্য থেকে যায়। তাই এসব কাজ কোনো আত্মারও হতে পারে, কিন্তু রামান কখনো কল্পনা করেনি তার থেকে ভয়াবহ কিছু তাদের জন্য অপেক্ষা করছে। সচরাচর রাত 12টা পর থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে, তাই এখন 12টার অপেক্ষা। রামান, মেঘা এবং এনাকে নিয়ে একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। ঠিক তখনই দূর থেকে ঢোলের শব্দ আসতে শুরু করে, কেমন যেন দমকা হাওয়া আসে, আর সেই হাওয়ার হ্যাচকা টানে মেঘাকে ছুঁড়ে ফেলে দেয়। রামান ধারণা করছিল বাইরে কিছু থাকতে পারে, তাই ক্যামেরা নিয়ে সে বাইরে ছুটে আসে, কিন্তু বাইরে কিছুই নেই। এদিকে মেঘাও লক্ষ্য করে জানালার পিছে জ্বলন্ত দুটি হাত তাকে ধরার চেষ্টা করছে। এসব দেখে মেঘা একদম ভয় পেয়ে যায়। অবশ্য এনা মেঘাকে বোঝানোর চেষ্টা করছে, আবার তারা যে সকল জায়গায় ক্যামেরা সেট করেছে তার কয়েকটি ক্যামেরা থেকে শব্দ
পাওয়া যাচ্ছে। এর মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়, তাই এনা মেঘাকে একা রেখেই জেনারেটর অন করতে যায়। আর ঠিক তখনই মেঘা অনুভব করছিল রামান পিছ থেকে মেঘাকে স্পর্শ করছে। মেঘাও সেই শিহরণ উপভোগ করছে। তবে ঠিক তখনই জেনারেটর অন হয়ে যায় আর মেঘা লক্ষ্য করে রামান তার সামনে দাঁড়িয়ে। তাহলে এতক্ষণ তাকে কে স্পর্শ করলো? মেঘা পুরো চমকে ওঠে। আবার ক্যামেরাতে বাহির থেকে আজব শব্দ পাওয়া যাচ্ছে। মেঘাও এতটাই ভয় পেয়েছে, মেঘা মাথা ঘুরিয়ে পড়ে যায়। তবে রামান আর এনা মেঘাকে ছোপায় নিয়ে বসায়। তখনই দরজার সামনে থেকে শব্দ আসছিল। এজন্য রামান লাইট নিয়ে বাইরে চলে আসে। আর রামান বাইরে যাওয়া মাত্রই মেঘা করিডোর দিয়ে অন্য রুমের দিকে যাচ্ছিল। এনা পিছে পিছে ডাকলে মেঘা এনার গলা চেপে ধরে। এরপর মেঝেতে শুয়ে এনাকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করছিল। আর মেঘাকে দেখেই বোঝা যাচ্ছে মেঘার মধ্যে কিছু একটা ভর করেছে। আর ঠিক তখনই রামান সেই অবস্থা দেখে মেঘাকে ধরে সোফার সাথে বেঁধে রাখে। আর মেঘার বিহেভিয়ার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই জিনিসটা মেঘার মধ্যে আছে। এদিকে লিভিং রুমের মধ্যে থেকে শব্দ আসছিল। এজন্য রামান ক্যামেরা নিয়ে লিভিং রুমের দিকে চলে যায়। এনা তখন মনিটর ফলো করছে। আর ঠিক তখনই মেঘা এনাকে ডেকে তার হাতের বাঁধন খুলে দিতে অনুরোধ করে। মেঘাকে দেখেও মনে হচ্ছিল মেঘা একদম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাই এনা মেঘার হাতের রশি খুলে দেয়। আর এরপরেই মেঘা করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে তার কাপড়গুলো খুলে ফেলে। আর রামান এসে দেখে মেঘা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। মেঘা রামানকে অনেকটা পজেস করার চেষ্টা করে, আর রামান তার থেকে অনেকটা দূরে থাকে। ঠিক তখনই রামান কাপড় দিয়ে মেঘাকে জড়িয়ে ফেলে এবং আবার পুনরায় সোফার সাথে বেঁধে রাখে। রামান তখন বুঝতে পারছে যে মেঘাকে আনাটা হয়তো বা উচিত হয়নি। বাংলোর সামনে তখন অনেক শব্দ হচ্ছিল। এজন্য রামান লাইট নিয়ে বাইরে এসে দেখে ট্রাইবালদের আকৃতির কিছু একটা হাওয়ায় ভাসছে। রামান সাথে সাথে বাংলোতে ঢুকে দরজাটি বন্ধ করে দেয়। এরপর ভিতরে আসতেই ইলেকট্রিসিটি চলে যায়। আর তখনই রামান এনাকে ভয়ঙ্করভাবে বলছিল, ইলেকট্রিসিটি চলে গেছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এখনই গিয়ে জেনারেটর অন কর। তার মানে ওই জিনিসটা এখন মেঘার মধ্যে নয়, রামানের মধ্যে আছে। আর এনা এটা বুঝতে পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর রামানও স্বাভাবিক হয়ে বুঝতে পারে এনা তাকে দেখে ভয় পাচ্ছে। এজন্য রামান এনাকে বাঁচানোর জন্য এনার পিছে ছুটেতে থাকে। তবে এনা এতটাই ভয় পেয়েছে, এনা বাংলোর পাশে থাকা ওই ট্রি হাউসে উঠে যায়। রামানও এনাকে দেখে ট্রি হাউসে উঠে এনাকে বোঝানোর চেষ্টা করছিল যে কিছুই হবে না, তুমি আমার সাথে আসো। এদিকে মনিটরের মধ্যে মেঘা সবই দেখছে। তবে এরপর এনা ওই ট্রি হাউস থেকে নিচে পড়ে মারা যায়। এনার মৃত্যুতে রামান এখনও ভাবছে মেঘার মধ্যে যে জিনিসটা আছে ওই জিনিসটার জন্যই হয়তো বা সব কিছু হচ্ছে। এজন্য মেঘাকে মারতে রামান ঘরে ফিরে যায়। কিন্তু মেঘাকে যখন মারতে যাবে তখনই স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে এনার মৃত্যুর পুরো ফুটেজটা এখানে রেকর্ড হয়ে আছে। আর এখানে রামান দেখতে পায় এনা একা পড়েনি। রামান যখন উপরে উঠছিল তখন এনা রামানের কাছে জীবন ভিক্ষা চাচ্ছিল, কারণ রামানের মধ্যে তখন রামান ছিল না, ওই জিনিসটা ছিল। আর ওই জিনিসটাই এনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সেজন্য এনার মৃত্যু হয়েছে। তার মানে রামান নিজের অজান্তে এনাকে খুন করেছে। আর রামান এটা কিছুতেই মানতে পারছিল না। আবার ওই জিনিসগুলো চারদিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে, যেদিকে তাকাচ্ছে সেদিকেই কিছু না কিছু দেখে যাচ্ছে। তাই রামান দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় আর দৌড়তে দৌড়তে ওই জলাশয়ে গিয়ে পড়ে, যেমনটা বিজয় গিয়েছিল। তবে এর ঠিক কিছু সময় পর রামান আবার ওই বাংলোতে ফিরে আসে। আর বাংলোর পিছের দিকে যে রুমটি সে আবিষ্কার করেছিল ওই রুম থেকে থিয়ামের সরঞ্জামগুলো বের করে রামান নিজে সেগুলো পরে একটি মশাল হাতে ওই গাছের সামনে গিয়ে আগুন জ্বালিয়ে থিয়াম পারফর্ম করতে শুরু করে। অন্যদিকে মেঘা অনেক কষ্টে হাতের বাঁধন খুলে রামানের এখানে এসে দেখে রামান আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মেঘা রামানকে টানতে টানতে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর রামানের শরীর থেকে ওই কস্টিউমগুলো খুলে মেঘা রামানকে নিয়ে আইল্যান্ড থেকে বেরিয়ে যায়। তবে কারের মধ্যে বসেও রামান বারবার পিছের দিকে তাকাচ্ছিল আর কেমন যেন আচরণ করছিল। এভাবে কিছু দূর যাওয়ার পর রামানের ফোনে আয়েশার ভয়েস মেসেজ আসে, যেখানে আয়েশা বলছে যত দ্রুত সম্ভব ওই আইল্যান্ড থেকে চলে আসো, আর ভুল করেও ওই গাছের সামনে আগুন জ্বালাবে না, কোনোভাবেই ওর পূজা করবে না, কারণ এখানে যা কিছু হচ্ছে সবকিছু ছিল একটা ফাঁদ, আর এটা মূলত কুঞ্জুম্বকে মুক্ত করার ফাঁদ। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, রামান সেই ফাঁদে পা দিয়ে কুঞ্জুম্বকে মুক্ত করে দিয়েছে। কুঞ্জুম্বু এখন রামানের মধ্যেই বাস করছে। যেতে যেতে সামনে একটি ব্রিজ পড়ে, আর ব্রিজের উপর এসেই রামান কার থামিয়ে দেয়। কার থেকে নেমে যায়। রামান নিচে পানির দিকে তাকিয়েছিল।
মেঘাও এসে রামানকে বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু রামানের মধ্যে তখন কুনজুম্বুর বসবাস। কুনজুম্বুর রামানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তাই রামান মেঘাকে সরিয়ে সোজা কারে চলে যায়। মেঘাও কারের সামনে দাঁড়িয়ে আছে, তবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেঘা পাশের সিটে গিয়ে বসে এবং রামানকে অনুরোধ করে বলে, চলো আমরা বাড়ি ফিরে যাই। আর এরপরেই রামান কারটি ঘুরিয়ে সোজা পানিতে ফেলে দেয়। রামান জানে মৃত্যুর পর মানুষের আত্মা মুক্ত হয়ে যায়, আর রামান জানে তার শরীরের মধ্যে শুধু তার নিজের আত্মাই নয়, কুনজুম্বর অভিশপ্ত আত্মাও রয়েছে। এজন্যই রামান পানির মধ্যে পড়ে তার এবং কুনজুম্বর আত্মাটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এটাই কি শেষ? মোটেও না, কারণ মৃত্যুর পরেই তো অনন্ত যাত্রা শুরু। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি। তো আজকের এই মুভি এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদিও এই ছবিটা এখনো হিন্দিতে আসেনি, তারপরও যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর দেখা হবে আবারও নতুন কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।